তাহলে টিস্যু রিজিয়নে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন যখন কম থাকে তখন কার পার্শিয়াল প্রেসার বেশি থাকে, কোন গ্যাসের পার্শিয়াল প্রেসার বেশি থাকে, কার্বন ডাই অক্সাইডের পার্শিয়াল প্রেসার বেশি থাকে। তাহলে এখানে অক্সি হিমোগ্লোবিন ডিসোসিয়েট করে কি তৈরি হবে, টিস্যু রিজিয়নে কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি হবে, কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি হবে। আমার ব্লাড স্যাম্পেলটা অ্যালভিওলার রিজিয়ন থেকে নেওয়া হয়েছে, মানে অ্যালভিওলার ক্যাপিলারিজ থেকে এসছে, নাকি আমার ব্লাড স্যাম্পেলটা সোম্যাটিক টিস্যু রিজিয়ন থেকে এসছে, সেটাও বলতে পারবো। জাস্ট এই ছবিগুলো দেখে এবং গ্রাফের ডেটা পয়েন্টস গুলো দেখে, প্লটিং অফ দ্য গ্রাফ দেখে বা কার্ভ লাইনটা দেখে আমরা এত কিছু কিন্তু ডিডাকশন করতে পারবো, এত কিছু বুঝতে পারবো, জানতে পারবো, বলতে পারবো। এই রাইট হ্যান্ড শিফট কতগুলো কন্ডিশনের জন্য হয়, এই রাইট হ্যান্ড শিফট কতগুলো কন্ডিশনের জন্য হয়, অনেকগুলো কন্ডিশনের জন্য হয়। প্রথমেই যেটা হয় সেটা হচ্ছে যদি পি ও টু তো চলো ডেটা প্লট করি। 20, 40, 60, 80, 100 সবই mm of Hg, পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন। এদিকেও তাই ভাই, 20, 40, 60, 80 আর 100, মানে পার্সেন্টেজ কিন্তু এগুলো, হ্যাঁ পার্সেন্টেজ। তো অবভিয়াসলি 100% স্যাচুরেটেড আছে, মানে আমি এখান থেকে যদি একটা লাইন টানি, এইখানটা হচ্ছে, সেটা দেখো কোথায় গিয়ে মিট করছে, এক্স অ্যাক্সিসে এইখানটা, ঠিক আছে, এইখানটা। মানে যখন পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন ইন ব্লাড ম্যাক্সিমাম থাকবে তখন স্যাচুরেশন অফ অক্সিজেন ইন ইচ হিমোগ্লোবিন মলিকিউল উইল অলসো বি ম্যাক্সিমাম, মানে 100%, মানে 4 মলিকিউলস অফ O2। মানে এখানে ব্লাডে 100 ml ব্লাডে কত আছে, 20 ml অফ O2 পার 100 ml ব্লাড, এই জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা সেই যে অঙ্ক করেছিলাম, 100% স্যাচুরেশন অফ অক্সিজেন ইন হিমোগ্লোবিন মলিকিউল মানে 100 ml ব্লাডে 20 ml অক্সিজেন আছে। কখন 20 ml অক্সিজেন থাকবে ভাই, যখন 100 বা ম্যাক্সিমাম ভ্যালু অফ পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন হবে। তাহলে এটা কোথায় হতে পারে, এটা একমাত্র একটা জায়গাতেই হতে পারে, অ্যালভিওলার রিজিয়ন। অ্যালভিওলার রিজিয়নে যে ব্লাড ক্যাপিলারিজ গুলো আছে তাদের মধ্যে এই প্লট এরিয়াটা আমরা দেখতে পাবো, এটা একমাত্র অ্যালভিওলার রিজিয়নে হবে। এবার দেখো 50% মোটামুটি এইখানটা হবে, 50% এখানটা হবে। এখান থেকে যদি আমরা একটা প্লট করি তাহলে এইটা দেখো মোটামুটি এই রিজিয়নে আসছে, ঠিক আছে। তো এটা যদি 20 হয়, তাহলে এটা যদি 30 হয়, এটা মোটামুটি এই রিজিয়নটা আমি মোটামুটি বলতে পারি এটা 35 থেকে 37 মধ্যে mm অফ Hg, তাই তো, mm অফ Hg, এই 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 জায়গাটা, তাই না। তাহলে আমি বলতে পারি যখন partial pressure of oxygen is between 35 to 37 millimeter of mercury, তখন 100 ml of ব্লাডে 50% অক্সিজেন স্যাচুরেশন থাকবে, বা পার মলিকিউল অফ হিমোগ্লোবিন দুটো মাত্র অক্সিজেনকে ক্যারি করবে, মানে 50% স্যাচুরেটেডে থাকবে। তো 50% স্যাচুরেটেড মানে কি হয়, এখানে 10 ml of O2 per 100 ml of ব্লাড, ঠিক আছে, 10 ml of O2 per 100 ml of blood। আর যখন একদম কম, ধরো ওই যে এখানে এইখানটা ধরো 25% স্যাচুরেশন, মানে একটা
হিমোগ্লোবিন মলিকুল একটাই অক্সিজেনকে ক্যারি করছে। তাহলে চলো এইটা কোথায় করেসপন্ড করছে দেখি। এইটা কিন্তু অ্যারাউন্ড 30 তে করেসপন্ড করছে। ঠিক আছে, মানে যখন একদম পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন লোয়ার লিমিটের দিকে আসছে, ঠিক আছে, যখন একদম লোয়ার লিমিটের দিকে আসছে তখন only 5 ml of O2 per 100 ml of blood। ঠিক আছে, এইখানটা তাহলে একটা জিনিস দেখো, অ্যালভিওলার রিজিয়নে 20 ml ছিল, এটা কমে হঠাৎ 5 ml অফ অক্সিজেন হয়ে গেল পার 100 ml অফ ব্লাড, আর পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনও কমে 30 mm অফ Hg তে চলে এলো বা তারও কম চলে এলো। তার মানে এখানে কি হচ্ছে, এখানে ব্লাড থেকে বা আরবিসি থেকে বা হিমোগ্লোবিন থেকে অক্সিজেন ডিসোসিয়েট হয়ে যাচ্ছে, ভেঙে বেরিয়ে যাচ্ছে। এখানে কি তৈরি হচ্ছে, এখানে অক্সি হিমোগ্লোবিন তৈরি হচ্ছে। তো এখানে কি হচ্ছে, এসে অক্সি হিমোগ্লোবিন ভেঙে যাচ্ছে, মানে এটা কোথায় হচ্ছে অক্সি হিমোগ্লোবিন, আমরা কোথায় ভাঙতে দেখেছি, এটা কোথায় হচ্ছে অক্সি হিমোগ্লোবিন কোথায় ভেঙে যাচ্ছে, এটা অবভিয়াসলি তাহলে টিস্যু রিজিয়নে হচ্ছে। তো টিস্যু রিজিয়নে অক্সি হিমোগ্লোবিন বেড়ে যাচ্ছে, মানে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কম। তাহলে টিস্যু রিজিয়নে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন যখন কম থাকে তখন কার পার্শিয়াল প্রেশার বেশি থাকে, কোন গ্যাসের পার্শিয়াল প্রেশার বেশি থাকে, কার্বন ডাই অক্সাইডের পার্শিয়াল প্রেশার বেশি থাকে। তাহলে এখানে অক্সি হিমোগ্লোবিন ডিসোসিয়েট করে কি তৈরি হবে, টিস্যু রিজিয়নে কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি হবে। কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি হবে, বোঝা গেল, কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি হবে, কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি হবে। তো অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ দেখে এবং সেখানে ভ্যালু প্লট করে আমরা বুঝতে পারবো যে এই ব্লাডটা অ্যালভিওলার রিজিয়নের ব্লাড না এই ব্লাডটা টিস্যু রিজিয়নের ব্লাড, এই ব্লাডে কত ml অফ অক্সিজেন আছে পার 100 ml অফ দিস ব্লাড, এই সমস্ত কিছু আমরা বুঝতে পারবো। তার আগে আরেকটা জিনিস বলি, P50 ভ্যালু, P50 ভ্যালু এটা আবার কি ভাই? P50 ভ্যালু হচ্ছে the partial pressure of O2 in which O2 saturation in 100 ml of blood বা in any blood is 50%। মানে কতটা ক্যারি করবে 100 ml of blood, only 10 ml of O2 ক্যারি করবে in 100 ml of blood। এই কন্ডিশনটাকে বলবো আমরা P50 ভ্যালু। P50 ভ্যালুটা কি না, অক্সিজেনের পার্শিয়াল প্রেসারের কোন ভ্যালুর জন্য 100 ml অফ ব্লাডে অনলি 10 ml অফ অক্সিজেন থাকবে বা পার মলিকিউল অফ হিমোগ্লোবিন অনলি 50% অক্সিজেন স্যাচুরেশনে থাকবে, সেটাই হচ্ছে সেই ব্লাডের P50 ভ্যালু, সেটাই হচ্ছে সেই ব্লাডের P50 ভ্যালু। ঠিক আছে, তো এই P50 ভ্যালু জেনারেলি অ্যারাউন্ড ওই 30 to 40 মিলিমিটার অফ মার্কারির মধ্যে ভ্যারি করে। ঠিক আছে, 40 to 50 মিলিমিটার অফ মার্কারির ভ্যালুর মধ্যে, এই সরি ভেরি সরি এই P50 ভ্যালু অফ ব্লাড, এই P50 ভ্যালু অফ ব্লাড সবসময় মনে রাখবে 30 মিলিমিটার অফ মার্কারি টু 40 মিলিমিটার অফ মার্কারি যে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন তার মধ্যে ভ্যারি করে। মানে P50 ভ্যালু অফ ব্লাড তার গ্লোবাল অ্যাভারেজ কত না 30 to 40 mm অফ Hg পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন যদি থাকে ব্লাডে, তাহলে বুঝবে সেই ব্লাডটার মধ্যে 50% অক্সিজেন স্যাচুরেশন আছে, মানে সেই ব্লাডটা তার নিজের P50 ভ্যালুতে ঘোরাফেরা করছে। P50 ভ্যালুর গ্লোবাল অ্যাভারেজটাও আমি লিখে দিচ্ছি, 30 mm অফ Hg থেকে 40 mm of Hg এর মধ্যে বিলং করে P50 ভ্যালু অফ ব্লাড, 30 mm of Hg to 40 mm of Hg যে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন। ঠিক আছে, তার ভ্যালু যখন 30 mm of Hg থেকে 40 mm of Hg এর মধ্যে থাকে, তো সেটাই হচ্ছে আমরা বলতে পারি যে সেটাই ওই ব্লাডের P50 ভ্যালু। এবার এটা রেঞ্জ
মানে অনেক ফ্যাক্টরের উপর এটা ডিপেন্ড করে যে লোয়ার লিমিটে থাকবে না হায়ার লিমিটে থাকবে। আশা করি এটা বোঝা গেছে। তো চলো P50 ভ্যালু নিয়ে আমরা একটু আলোচনা করি, কারণ এই P50 ভ্যালু থেকেই আমরা ঢুকে পড়বো বোরস এফেক্ট আর হল্ডেন্স এফেক্ট। আশা করি অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ তোমরা বুঝতে পেরেছো। যাই হোক যাই হোক অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভের আর একটাও মজা আছে, সেটা হচ্ছে এই কার্ভটা থেকে তুমি কি কি জানতে পারবে সেটা আমরা আগে জানি। প্রথমেই যেটা জানতে পারবে যে একটা ব্লাড স্যাম্পেলের মধ্যে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কত হলে তার স্যাচুরেশন 100% হবে, ঠিক আছে, সেটা জানতে পারবে। বা এটাও জানতে পারবে কনভার্সলি যে একটা 100% স্যাচুরেটেড ব্লাডের মধ্যে অক্সিজেনের পার্শিয়াল প্রেশার কত, এটা জানতে পারবে। P50 ভ্যালু জানতে পারবে, মানে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনের কোন ভ্যালুর জন্য হিমোগ্লোবিন মলিকিউলগুলো হিমোগ্লোবিন মলিকিউলগুলো মাত্র দুটো অক্সিজেন ক্যারি করবে, মানে 50% স্যাচুরেটেড থাকবে। বা P50 ভ্যালু দিয়ে আমরা এটাও বলতে পারবো যে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনের কোন ভ্যালু রেঞ্জের জন্য 100 ml ব্লাডে অনলি 10 ml অফ অক্সিজেন থাকবে, এটাও বলতে পারবো। আর কি বলতে পারবো, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কতটা কমলে অক্সি হিমোগ্লোবিন ডিসোসিয়েট করে যায় এবং কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি হয়, এটাও বলতে পারবো। বা কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি হচ্ছে মানে তখন একটা হিমোগ্লোবিন মলিকিউলের মধ্যে কটা অক্সিজেন মলিকিউল আছে, একটা অক্সিজেন মলিকিউল আছে, ঠিক আছে, এটাও বলতে পারবো। এই গ্রাফটা দেখে এটাও বলতে পারবো যে আমার ব্লাড স্যাম্পেলটা আর্টেরিয়াল ব্লাড না আমার ব্লাড স্যাম্পেলটা ভিনাস ব্লাড। আমি এটাও বলতে পারবো যে আমার ব্লাড স্যাম্পেলটা অ্যালভিওলার রিজিয়ন থেকে নেওয়া হয়েছে, মানে অ্যালভিওলার ক্যাপিলারিজ থেকে এসছে, নাকি আমার ব্লাড স্যাম্পেলটা সোম্যাটিক টিস্যু রিজিয়ন থেকে এসছে, সেটাও বলতে পারবো। জাস্ট এই ছবিগুলো দেখে এবং গ্রাফের ডেটা পয়েন্টস গুলো দেখে, প্লটিং অফ দ্য গ্রাফ দেখে বা কার্ভ লাইনটা দেখে আমরা এত কিছু কিন্তু ডিডাকশন করতে পারবো, এত কিছু বুঝতে পারবো, জানতে পারবো, বলতে পারবো। তো এটাই হলো সিগনিফিকেন্স অফ দ্য অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ। তো এবার আমরা একটু P50 ভ্যালু নিয়ে ডিটেলসে আলোচনা করে দেখি P50 ভ্যালু আমাদের কি বলছে, কি জানতে পারছি, কি চলছে ব্যাপারটা। এটা ছিল কেন একটু মুছি। P50 ভ্যালু বাড়ছে, P50 ভ্যালু বাড়ছে, ঠিক আছে, মানে এটা জানতে হবে যে আমার P50 ভ্যালু যত বাড়ছে, মানে যত P50 ভ্যালু বাড়ছে তার মানে কি পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন তত বাড়াতে হচ্ছে, তাই না? P50 ভ্যালু যত বাড়ছে মানে আমার ব্লাডের মধ্যে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনকে তত বাড়াতে হচ্ছে। তো পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনকে কখন বাড়াতে পারবো, কোন কন্ডিশনে বাড়াতে পারবো, না সেই কন্ডিশনেই বাড়াতে পারবো যখন আমি বেশি বেশি করে এয়ার ইনহেল করব, আমার ইনহেলেশন রেট যখন বেশি হবে। ইনহেলেশন রেট কখন বেশি হয় বলতে পারবে? ইনহেলেশন রেট কখন বেশি হয়? ফার্স্ট হয় যখন বাইরে অক্সিজেন কনসেন্ট্রেশন ফল করে, মানে ইন এয়ারে যখন O2 কনসেন্ট্রেশন ফল করে তখন আমার ইনহেলেশন বাড়ে, ইনহেলেশন তখন বাড়ছে, তার জন্য কি হচ্ছে PO2 ও বাড়ছে, PO2 বাড়ছে মানে P50 এর ভ্যালুও বাড়ছে, ঠিক আছে। এটার জন্য হতে পারে, বা আর একটা কন্ডিশনেও হতে পারে। কি কন্ডিশনে হতে পারে ভাই, না সেই কন্ডিশনে হতে পারে যখন কিনা এয়ারে অক্সিজেনের কনসেন্ট্রেশন ঠিকই আছে বাট আমার ইউজ অফ O2 বেড়ে গেছে। আমার ইউজ অফ O2 যদি বেড়ে যায়, আমার ইউজ অফ O2 যদি বেড়ে যায়, ঠিক আছে, আমার ইউজ অফ O2 যদি বেড়ে যায় তখন কি হবে, তখন বাইরে অক্সিজেন লেভেল এক থাকলেও আমার শরীরে অক্সিজেন বেশি খরচ হয়ে যাচ্ছে। তো তখন কি হবে, আমার তখনও ইনহেলেশন বাড়বে,
তখনও PO2 বাড়বে, তখনও P50 ভ্যালু কিন্তু বাড়বে, P50 ভ্যালু বাড়বে। ঠিক আছে, তো ওই অক্সিজেনের বেশি ইউজ কখন হয় গো? ভিগোরাস এক্সারসাইজ যদি করো, ঠিক আছে, দৌড়াচ্ছ, সাইকেল চালাচ্ছ, সাঁতার কাটছো, জিম করছো, ফুটবল খেলছো, ক্রিকেট খেলছো, মেন্টাল স্ট্রেসে আছো, অ্যাংজাইটিতে আছো, ঠিক আছে, পরীক্ষা দিচ্ছ, ভয় পাচ্ছ, ঠিক আছে, ইমোশনালি খুব মানে ভোলাটাইল হয়ে আছো, ঠিক আছে, তখন কিন্তু তোমার ইউজ অফ অক্সিজেন বাড়বে, তখন তোমার P50 ভ্যালুও বাড়বে। আর যদি এয়ারে অক্সিজেন লেভেল কম থাকে, যেটা কোথায় হয়? ভীষণ পলিউটেড রিজনে হয়, ভীষণ ক্রাউডেড রিজিয়নে হয়, ঠিক আছে, এয়ারে যদি অক্সিজেন লেভেল কমে যায়, যেটা কিনা ক্রাউডেড রিজিয়নে হয়, ভীষণ পলিউটেড রিজিয়নে হয়, হাই অল্টিটিউডে হয়, তো হাই অল্টিটিউডে কিন্তু P50 ভ্যালু বেড়ে যাবে, ঠিক আছে, কারণ ইনহেলেশন বাড়বে। তো যদি এই P50 ভ্যালু বাড়ে, যদি P50 ভ্যালু বাড়ে, এটা মুছে দিলাম, এটা আশা করি বুঝতে পেরেছো। যদি P50 ভ্যালু বাড়ে, তাহলে গ্রাফটা একটু এই দিকে শিফট হয়ে যাবে না? তাই তো যাবে, কারণ P50 ভ্যালু বেড়ে গেছে, তো তাহলে এইটা এতটা এসে এইখানটা আসবে, তাহলে P50 ভ্যালু বেড়ে গেল, আগে এখানে ছিল, এখন P50 ভ্যালু এখানে, তাহলে P50 ভ্যালু বেড়ে গেল, মানে কার্ভটা অরিজিনাল বা মিন পজিশন থেকে ডান দিকে টুয়ার্ডস দ্য রাইট হ্যান্ড সাইড, দেখো টুয়ার্ডস দ্য রাইট হ্যান্ড সাইড শিফট হয়ে গেল, একে আমরা রাইট হ্যান্ড শিফট বলি। এই রাইট হ্যান্ড শিফট কতগুলো কন্ডিশনের জন্য হয়? এই রাইট হ্যান্ড শিফট কতগুলো কন্ডিশনের জন্য হয়? অনেকগুলো কন্ডিশনের জন্য হয়। প্রথমেই যেটা হয় সেটা হচ্ছে যদি PO2, ঠিক আছে, দেখো PO2 বেড়ে গেছে, তাহলে কি হবে ভাই? PCO2 কমে যাবে, PCO2 কমে যাবে, এটা হবে, তাই তো। আর একটাও জিনিস হবে, সেটা হচ্ছে H প্লাস আয়ন্স যত বাড়বে তত রাইট হ্যান্ড শিফট হবে, টেম্পারেচার যত বাড়বে তত রাইট হ্যান্ড শিফট হবে, পিএইচ যত কমবে মানে অ্যাসিডিক যত হবে তত রাইট হ্যান্ড শিফট হবে। অ্যাকচুয়ালি রাইট হ্যান্ড শিফটে এই যে PO2টা বেড়ে গেল কিছুটা, এটার জন্য কিন্তু জেনারেলি কি হলো, অক্সিহিমোগ্লোবিন মানে বেশি তৈরি হচ্ছে, তাই না, মানে অ্যালভিওলার সাইডে তোমার গ্যাসিয়াস এক্সচেঞ্জ বেশি হচ্ছে, কিন্তু এটা চলতে 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 চলতে, ঠিক আছে, মানে হাই ফিভার হলেও তোমার রাইট হ্যান্ড শিফট হবে, পিএইচ লো থাকলে হবে, এইচ প্লাস বেড়ে গেলে সমস্ত কিছু হলে রাইট হ্যান্ড শিফট হবে। তো রাইট হ্যান্ড শিফট যত বেশি হবে তত বেশি কিন্তু অক্সিহিমোগ্লোবিন যেমন তৈরি হবে, তত বেশি অক্সিহিমোগ্লোবিন কিন্তু ডিসোসিয়েটও করবে, কারণ তত তাড়াতাড়ি তোমার টিস্যুকে কি পাঠাতে হবে, অক্সিজেন পাঠাতে হবে, তো ঠিক আছে, এটাকেই আমরা বোরস এফেক্ট বলতে পারি, বোরস এফেক্ট। আর ঠিক উল্টোটা যদি হয়, ঠিক এর উল্টোটা যদি হয়, মানে ধরো পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনের ভ্যালু কমে গেল, মানে P50 ভ্যালু কমে গেল, ঠিক আছে, তাহলে কার্ভটা একটু লেফট হ্যান্ডে চলে যাবে, তো P50 ভ্যালু কমে গেল মানে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনের ভ্যালু কমে গেছে, মানে তুমি এখন কোথায় আছো? তুমি এমন এমন একটা পজিশনে আছো, মানে তোমার অক্সিজেন টোটাল ইউজড আপ হয়ে গেছে, P50 ভ্যালু কমে গেছে, লেফট হ্যান্ড শিফট হচ্ছে, মানে তোমার টিস্যু রিজিয়নে চলে এসছে, আর অ্যালভিওলার রিজিয়নে তোমার ব্লাডটা নেই, টিস্যু রিজিয়নে চলে এসছে, তো এটাকে লেফট হ্যান্ড শিফট বা এটাকে হলডেন্স এফেক্ট বলে, হলডেন্স এফেক্ট বলে, ঠিক আছে। এখানে কি হবে? PO2 কমবে, PCO2 বাড়বে, এটা H প্লাস কমলে হয়, ঠিক আছে, ঠিক উল্টো হবে, টেম্পারেচার কমলে হয় আর পিএইচ বাড়লে হয়, মানে হাই ফিভারে রাইট হ্যান্ড শিফট হবে, বোর্স এফেক্ট হবে, তোমার বেশি করে
অক্সিহিমোগ্লোবিন তৈরি হবে এবং অক্সিহিমোগ্লোবিন তত বেশি রেটে ডিসোসিয়েটও করবে। ঠিক আছে, বডি অ্যাসিডিক হয়ে গেলেও এটা হয়। ঠিক আছে, এবং বডি অ্যাসিডিক হয়ে গেলে দেখো অক্সিহিমোগ্লোবিন বেশিক্ষণ কিন্তু থাকছে না, মানে তোমার অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি কিন্তু ধীরে ধীরে কমছে বলেই তোমার PO2টা বাড়াতে হচ্ছে, যাতে তোমার বেশি করে অক্সিজেন ব্লাড নিতে পারে, কারণ H+ বাড়লে অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি অফ ব্লাড কমে যায়। ঠিক আছে, কারণ হিমোগ্লোবিন গুলো তখন এই হিমোগ্লোবিনিক অ্যাসিড তৈরিতে বেশি ব্যস্ত হয়ে পড়ে। তো অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি তোমার কমে যায় বলেই পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনটা বাড়িয়ে দিতে হয় হঠাৎ করে। ঠিক আছে, যাতে কিনা অক্সিহিমোগ্লোবিন তাও তৈরি হয় বেশি বেশি করে, কারণ তোমার বডি তখন স্ট্রেসে আছে, লাগবে। তাই অ্যাসিডিটি হলেও কিন্তু এগুলো হতে পারে। ঠিক আছে, জ্বর হলেও হতে পারে। PO2 বেড়ে মানে কমে গেছে, মানে তোমার অ্যালভিওলার সাইটে আছো, তোমার PCO2 বেশি, তখন কি হচ্ছে H+ আয়নও কমে যাচ্ছে, কারণ বাইকার্বনেট আয়নস তৈরি হয়ে যাচ্ছে বেশি। ঠিক আছে, পিএইচও বেড়ে যাচ্ছে, অ্যালকালাইন পিএইচ হয়ে যাচ্ছে ধীরে ধীরে, টেম্পারেচার তখন তোমার বডির লো থাকছে। ঠিক আছে, এটাকে হলডেন্স এফেক্ট বলে। এখান থেকে কি কোয়েশ্চেন আসবে? একটাই কোয়েশ্চেন আসবে, রাইট হ্যান্ড শিফটকে কোন এফেক্ট বলে, বোরস এফেক্ট না হলডেন্স এফেক্ট? বলবে বোরস এফেক্ট। লেফট হ্যান্ড শিফটকে কি বলবে, বোরস এফেক্ট না হলডেন্স এফেক্ট? বলবে হলডেন্স এফেক্ট। ট্রিক কি, রাইট হ্যান্ড মানে আর আছে, বোর কথাটাতেও আর আছে, তো বোর মানেই রাইট হ্যান্ড। হলডেন কথাটাতে এল আছে, লেফট কথাটাতেও এল আছে, তাহলে হলডেন মানেই লেফট। এইভাবে মনে রাখবে। আর আরেকটা জিনিস তোমাদের জিজ্ঞেস করবে, রাইট হ্যান্ড শিফটের জন্য H+ টেম্পারেচার আর পিএইচ কি থাকবে না, রাইট হ্যান্ড শিফটে H+ হাই, টেম্পারেচার হাই, পিএইচ লো, লেফট হ্যান্ডে ঠিক উল্টোটা, মানে হলডেন্স এফেক্টে ঠিক উল্টোটা হবে। ঠিক আছে, এটুকু শুধু জেনে রাখবে। আর এটা মনে রাখবে, P50 ভ্যালু বেড়ে গেলে বোরস এফেক্ট হয়, P50 ভ্যালু কমে গেলে হলডেন্স এফেক্ট হয়। PO2 PSU2 দিয়ে কোশ্চেন দেবে না, মনে রাখবে P50 ভ্যালু যদি হাই হয়ে যায় তাহলে বোরস এফেক্ট হবে, আর এখানে যদি P50 ভ্যালু যদি লো হয়ে যায় তাহলে হলডেন্স এফেক্ট হবে। ঠিক আছে, এটুকু মনে রাখবে। মনে রাখার আরো ইজি ট্রিক্স আছে, শুধু রাইট হ্যান্ড শিফটটা মনে রাখো, লেফট হ্যান্ড শিফটটা ঠিক তার অপোজিট হবে। এখানে যা যা বেশি লেফট হ্যান্ড শিফটে তাই তাই কম। ঠিক আছে, এখানে P50 ভ্যালু বেশি হলে বোরস এফেক্ট, তাহলে P50 ভ্যালু কম হলে হলডেন্স এফেক্ট। ঠিক আছে, এই মানে H+ আয়ন কনসেন্ট্রেশন, টেম্পারেচার আর পিএইচ আর P50 ভ্যালুর ওপরে বোরস এফেক্টের কি হয়, রাইট হ্যান্ড শিফট হয় না লেফট হ্যান্ড শিফট হয়, এই প্রশ্নটা আসে। ঠিক আছে, এখান থেকে এর বেশি আর কোনো কোয়েশ্চেন আসবে না। আই হোপ তোমরা বুঝতে পেরেছো বোরস এফেক্ট আর হলডেন্স এফেক্ট কাকে বলে বা কিরকম হয়।